নমস্কার। রাজ্য রাজনীতির ক্যানভাসে অত্যন্ত আকর্ষণীয় একটি ফ্রেম আগামীকাল দেখতে চলেছে বাংলা। কি ফ্রেম? নির্বাচন পরবর্তী বাংলায়, মানে এই বিধানসভা নির্বাচনে তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পর আবার মোদী এবং মমতা মুখোমুখি। আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কলাইকুণ্ডায়। অবশ্যই ইয়াস নিয়ে, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে। এছাড়াও দুর্গত এলাকা পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন ইয়াসে মোদী মমতা বৈঠক, পূর্ব মেদিনীপুরই ফোকাস। আরো অনেক বিষয় নিয়ে আজ আমরা জনতার দরবারে আলোচনা করবো। আর আলোচনার জন্য আমার সঙ্গে যারা রয়েছেন আমি পরিচয় করাবো তাদের সঙ্গে। এই মুহূর্তে স্নেহাশিস চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা আমার সঙ্গে রয়েছেন, তৃণমূলের মুখপাত্র, এবং সায়ন্তন বসু বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন। আর রয়েছেন বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ এবং আবহাওয়াবিদ লক্ষ্মীনারায়ণ সৎপতি। থাকবেন আরো অতিথিরাও, একটু পরেই তারা আসবেন আমাদের সঙ্গে। সবার আগে আপনাদের শোনাবো আগামীকালের বৈঠক, যা অত্যন্ত চিত্তাকর্ষক, যেদিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। তা নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? কালকে প্রধানমন্ত্রী একটা মিটিং ডেকেছেন কলাইকুণ্ডাতে, আমাকে মিট করবেন বলেছেন, খবর পেয়েছি। আমি নিজেও কালকে, উনি উড়িষ্যার 3টে জায়গায় যাচ্ছেন, আর উড়িষ্যা থেকে ফেরার পথে উনি দীঘা হয়ে কলাইকুণ্ডায় নামবেন। ওটা একই পথ, বালেশ্বর জলেশ্বর ওই পথগুলো হয়ে। আর আমাদের কালকে প্রোগ্রাম আছে, আমি আর চিফ সেক্রেটারি যাবো ওই সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ওই এরিয়াটা সার্ভে করবো করে। হিঙ্গলগঞ্জে একটু নামবো 2 মিনিটের জন্য করে, ওখানে একটু ডিএমএসপির কাছে একটা রিপোর্ট নেবো ছোট্ট করে নিয়ে ওখান থেকে আমরা আবার যাবো সাগরে নামবো। সাগরে আবার ডিএমএসপির সাথে একটা ছোট্ট করে রিপোর্ট নেবো নিয়ে ওখান থেকে আমরা চলে যাব কলাইকুণ্ডা। তারপরে কলাইকুণ্ডা থেকে পিএমএ মিটিংটা করে আমরা দীঘায় যাব। তারপরে দীঘার মিটিংটা হবে বিকেলের দিকে। আর পরশুদিন দীঘার ওদিকটা এরিয়াল সার্ভে, যেটা দীঘা খেজুরি হলদিয়ার দিকটা আছে, ওটা পরের দিন করব। আমি সরাসরি স্নেহাশিস তার কাছে আসি। রাজ্যের কথা ভেবে, মানুষের কথা ভেবে এবং যুক্তরাষ্ট্র কাঠামোর প্রোটোকল মেনে আগামীকাল হাতে হাত দিয়ে আমরা দেখব রাজ্য এবং কেন্দ্র মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর হবে। অবশ্যই এই ধরনের যে প্রাকৃতিক বিপর্যয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি, একদিকে ইয়াস আর একটা হচ্ছে কোভিড, দুটোরই মোকাবিলা করতে হবে। এবং সেই মোকাবিলায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দিনরাত পরিশ্রম করছেন এবং পরিশ্রম করে এগুলো তার মোকাবিলা করার যে সাজ সরঞ্জাম যা হোক তিনি তৈরি করছেন। এখানে প্রধানমন্ত্রীর সাথে অবশ্যই বৈঠক হবে এবং রাজ্য কেন্দ্র দুই পক্ষ মিলেই এর মোকাবিলা আমাদের করতে হবে, সেটা মুখ্যমন্ত্রী করছেন। এবং পাশাপাশি প্রধানমন্ত্রী তো ছুটে আসছেন, তিনিও তো রাজ্যকে গুরুত্ব দিচ্ছেন। সায়ন্তন, একদম ঠিকই বলেছেন। আমফান হওয়ার পরও প্রধানমন্ত্রী এসেছিলেন, আমফানের ক্ষয়ক্ষতিটা আরও অনেক বেশি ছিল। এবার উড়িষ্যায় ক্ষয়ক্ষতি বেশি, তার জন্য উনি ভুবনেশ্বর আসবেন, সেখান থেকে এরিয়াল সার্ভে করে নেবেন উড়িষ্যার একাধিক জায়গা এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী বা বাকি আমলা অফিসারদের সঙ্গে মিটিং করবেন ক্ষয়ক্ষতির মূল্যায়ন করার জন্য। ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচন এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আমাদের 3 থেকে 77 সংখ্যা হয়েছে। আমরা তো সরকার করতে পারিনি, কিন্তু প্রধানমন্ত্রী বাংলার মানুষের কাছে তার যে কর্তব্য, তার যে দায়িত্ব, সেটা একদমই ভোলেননি, একদমই অস্বীকার করছেন না। তার জন্য আজকে এই ঘটনা ঘটার পরে আর একদম সময় নষ্ট না করে 48 আওয়ার 48 ঘন্টার মধ্যেই তিনি দুটি রাজ্য, যে দুটো রাজ্যের কোথাও বিজেপি সরকার নেই, একটা উড়িষ্যা আর একটা পশ্চিমবঙ্গ, সেখানে আসছেন। অর্থাৎ আমরা বলতে চাই আমাদের যে কেন্দ্র সরকার, ভারত সরকার আছে, তারা অত্যন্ত গুরুত্বের সহকারে এই সমস্যা বা এই যে মানুষের দুঃখ কষ্ট তাকে লাঘব করতে চায়, তার সমাধান। সন্দেহ নেই সায়ন্তন, এবং আমফানের পরবর্তী পর্যায়েও আমরা দেখেছিলাম একদম পরের দিন প্রধানমন্ত্রী নিজে এসে উপস্থিত হয়েছিলেন। তখন আমফান নিয়ে এবং তার ত্রাণ নিয়ে কি রাজনৈতিক চাপানুতর তা প্রত্যেক বাংলার মানুষ জানেন। এই ইয়াস নিয়েও কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে, মূলত বাঁধ কেন্দ্র করে। কি হলো, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা কি শোনাবো। তোমার টাকাটা কি সব জলেই চলে যাচ্ছে? এটা তো আমায় দেখতে হবে। টাকা আমি জলে দেবো না জল আমি টাকা দিয়ে ঢাকবো, কি করব, কোনটা হবে? কোটাল আর ইয়াসের জোড়া ফলা, নিশ্চিহ্ন বহু বাঁধ, প্লাবিত বহু গ্রাম। বাঁধ ভেঙে গেছে 134টা, আরো বাড়বে অনেক, কারণ এখন যতটা পাওয়া গেছে। শুধু বাঁধ নয়, বুধবার ইয়াসের সময় দীঘার পাড়ও ভেঙে তছনছ।
পাড়ের কি অবস্থা দেখো, কংক্রিটের যে পাড়, এই পাড় বরাবর দেখা যাচ্ছে যে একেবারে এখান থেকে কংক্রিট সেখান থেকে উপড়ে গেছে, উপড়ে গিয়ে অন্যত্র গিয়ে পড়েছে। বৃহস্পতিবার এই সবকিছু নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আজকেও তোমার বিদ্যাধরী বাঁধ ভেঙেছে। যা আমি শুনতে পাচ্ছি, তোমরা যে দীঘায় যেটা করেছিলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তার টোটালটাই ভেঙে গেছে। টোটালটাই ভাঙলো কি করে? হয়েছে তো 2-2.5 বছর হয়েছে, জলের স্রোত ছিল, সবকিছুই ঠিক আছে, সবটা কি করে ভেঙে গেল? এটা তোমরা করতে করতে টাইম নিচ্ছ, কবে শেষ করার কথা? আজকে বলো তো ক বছর হলো কাজটা করতে? তো আমি দেখতেই পাচ্ছি না কমপ্লিট হচ্ছে। প্রতিবারই বলছে হচ্ছে 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 হচ্ছে। কে করছে? না তো ইরিগেশন করছে। আগেরবার তাহলে আমফানের পরেও তোমরা কাজ করলে, কত টাকা দিয়েছিলে আমফানের পর, এবং সেই জায়গাগুলো কতগুলো ভাঙলো? তাহলে তোমার টাকাটা কি সব জলেই চলে যাচ্ছে? এটা তো আমায় দেখতে হবে। টাকা আমি জলে দেবো, না জল আমি টাকা দিয়ে ঢাকবো? কি করব? কোনটা হবে? কংক্রিটের ওই ব্রিজ কি করে বসার জায়গাগুলো সব ভেঙে গেল? তার মানে যে করেছে সে কি ফাউন্ডেশন ভালো করে করেনি? এটা একটা এনকোয়ারি হবে মনোজ, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা এনকোয়ারি হবে। মুখ্যমন্ত্রী বলেছেন নাকি আইলাতে আমফানে 1 টাকাও পাননি, কিন্তু আমাদের কাছে খবর আছে 3 পেজেতে প্রায় 750 কোটি রাজ্য সরকার পেয়েছে। আর সে টাকার কিভাবে ব্যবহার হলো আমরা জানি না। তা নাহলে কেন 134টা বাঁধ ভেঙে যায়? বাঁধ বিপর্যয়ের দুর্ভোগে বাংলা, আর যেন এরকম ভোগান্তি না হয় সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। বাঁধ নিয়ে আপাতত শুরু হয়ে গিয়েছে। আমি স্নেহাশিস তার কাছে আসি। স্নেহাশিস, হ্যাঁ, আমার যেটা কথা হলো যে বিরোধী দল সমালোচনা তো অবশ্যই করবে, কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় আমরা যদি একসাথে কাজ করতে চাই তাহলে অবশ্যই করে আমি বিরোধী দলকেও বলবো যে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের এই বিপর্যয় মোকাবিলা করার জন্য যথেষ্ট পরিমাণে যে অর্থ, সেটা আমাদের সাথে একযোগে মিলেই চাওয়া উচিত। এবং আমরা কিন্তু স্নেহাশিসদা, এটা তো ঠিক, বিজেপি শিবির ইতিমধ্যেই প্রশ্ন করছে। আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো আমাদের দর্শকদের, যে টাকা তো দেওয়া হচ্ছে, হয়তো যতটা আপনারা চাইছেন ততটা পাচ্ছেন না, কিন্তু টাকা তো যাচ্ছে। না, টাকা দেওয়ার পরিমাণটা এতটাই কম, এতটা নগণ্য, যেটা দিয়ে কিছু হয় না। আমফানে 1 লক্ষ কোটি টাকার উপরে বিভিন্ন রাস্তাঘাট, ঘর বাড়ি নষ্ট হয়েছিল, এবং আমরা 36,000 কোটি টাকা চেয়েছিলাম। জাতীয় বিপর্যয় ঘোষণা করতে বলেছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল প্রথমে 1,000 কোটি টাকা, তারপর খেপে খেপে আরো কয়েকশো কোটি টাকা দিয়েছে। এটা দিয়ে কিছু হয় না। আমাদের 6,500 কোটি টাকা দিয়ে কিছুই হয় না, শান্তন, কিছুই হয় না। এটা হয় না। শুধু রাজনীতি তো করলে হবে না, মোকাবিলা করব কি করে? রাজ্যের সীমিত ক্ষমতা, তার মধ্যে থেকে সেন্ট্রালকে পাশে দাঁড়াতে হবে অবশ্যই করে। সমস্যা হচ্ছে, আমি স্নেহাশিসদের সঙ্গে একদম একমত, সেন্ট্রালকে পাশে দাঁড়াতে হবে। আমফানেও সেন্ট্রাল পাশে দাঁড়িয়েছে, এবারও দাঁড়াবে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, বা সবার দর্শকদেরও স্মরণ করাতে চাই, যে পশ্চিমবঙ্গের থেকে এই যশ নামক ঝড়ে উড়িষ্যার অনেক বেশি ক্ষতি হয়েছে। নবীন পট্টনায়ক কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কম বিজেপি বিরোধী নন। তাকে কোনো প্রেস কনফারেন্স করে বলতে দেখেছেন যে কেন্দ্রের কাছে এত টাকা দরকার, 15,000 কোটি টাকা, অমুক টাকা তমুক টাকা? এর অ্যাসেসমেন্ট এখনো বাকি আছে, এত তাড়াতাড়ি অ্যাসেসমেন্ট হয় না। উড়িষ্যায় ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা সেখানে দুর্নীতির অভিযোগ করতে পারিনি। এর আগেও বহু ঝড় হয়েছে, সেখানেও সমুদ্রের জল ঢুকে গেছে, সেখানে এতগুলো বাঁধ তো ধ্বংস হয়নি। আয়লার সময় থেকে যে বাঁধ খারাপ, বাঁধ মেরামতি হচ্ছে না, 1 বছরে টাকা দেওয়া হলো আমফানের বাঁধ মেরামতির জন্য, সেই বাঁধ কি করে খারাপ হয়ে গেল? আমরা বলছি না, মুখ্যমন্ত্রী বলছেন, এর দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে। শান্তন যা বলছেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব করবেন আপনারা। শুভেন্দু অধিকারী বক্তব্য। আমি বিরোধী দলনেতা হিসেবে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব তাদের কাছে দাবি করছি যে সর্বদলীয় সভা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, কিছুটা অংশ পশ্চিম মেদিনীপুরও ক্ষতিগ্রস্ত হয়েছে, দাঁতন মহকুমা, সেখানে সর্বদলীয় সভা ডেকে এই যে ত্রাণ এবং মানুষের পাশে দাঁড়ানো, রাজনীতির ঊর্ধ্বে কাজ করুন, এই আবেদন আমি করছি। স্নেহাশিস দা, সর্বদল ডাকবেন?
সেটা তো মুখ্যমন্ত্রী সরকার অবশ্যই করে সেটা ভাবনা চিন্তা করবে। আমার যেটা কথা হলো যে সায়ন্তন বাবুর কথার উত্তর হিসেবে আমি দিই, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যে তৎপরতার সঙ্গে কাজ করে, যেভাবে সময় দেয়, এটা কিন্তু অন্য মুখ্যমন্ত্রীর সাথে ভারতবর্ষের স্বাধীনতার পর এরা মুখ্যমন্ত্রী নেই। ফলে তার কাছে 15,000 কোটি টাকা বা প্লিজ, মুখ্যমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্স করে বলেছেন 134টার বেশি বাঁধ ভেঙে গেছে। তার মানে 134টা বাঁধ বানানো হয়েছিল। 134টা বাঁধের কি কন্ডিশন তাহলে? ইয়াস তো সেভাবে প্রভাবই ফেললো না আমাদের রাজ্যে, তাতেই 134টা বেশি বাঁধ ভেঙে গেল। এই প্রশ্নের উত্তর তো দিতে হবে আপনাদের। না না, ভাগ তো প্রাকৃতিক বিপর্যয়, এরকম একটা ঘূর্ণিঝড় যে পরিমাণ যেভাবে আছড়ে পড়েছে, হয়তো রাজ্যের বেশিরভাগ জায়গাটায় পৌঁছতে পারেনি, কিন্তু পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ 24 পরগনা বা এগুলোতে, পশ্চিম মেদিনীপুরে কিছু অংশ, হাওড়ারও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি তো শুরুতেই মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন, তিনি ক্ষোভে ফুঁসছেন, বলছেন সেচ দপ্তর কাজ করেন, কি কাজ করেছে? এই তো একমাত্র মুখ্যমন্ত্রী যে এতটাই মুখর এবং এতটাই ভোকাল যে সে শুধু সরকার বিরোধী দল নয়, কাজ নিয়ে প্রশ্ন তুলছেন, সেচ দপ্তরের ভূমিকা নিয়ে। মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, আজকে 2 বছর ধরে দেখিয়ে দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা কিন্তু সরকারের থেকেও করা যায়। স্বাধীনতার পর কোন মুখ্যমন্ত্রী এটা ভাবতে পারেননি। হ্যাঁ, তদন্ত ডেকেছেন তো উনি। দুর্নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরব, তার প্রমাণ দুয়ারে ত্রাণ। আমি আসবো সেই প্রসঙ্গে, তার আগে আমার সঙ্গে বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ আছেন লক্ষ্মীনারায়ণ বাবু। শুধুমাত্র অনেক টাকা পেলেই মোকাবিলাটা ভালো করে করা যাবে, এটা আপনি কতটা জাস্টিফাইড মনে করেন, নাকি প্ল্যানিং এর কোথাও কোনো গোলমাল? দেখুন, প্রথমেই আমি একটা কথা বলি যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে প্রায় 4টে প্রজন্ম হয়ে গেছে, কিন্তু এই রাজনৈতিক কুটকচালে পড়ে আমাদের দেশের মানুষ যে আপামর জনসাধারণ, তারা কিন্তু প্রজা হয়েই থেকে গেছে, এখনো নাগরিক হয়ে উঠতে পারেনি। এই জায়গাটা থেকেই আমি আলোচনায় আসব যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই যতদিন আমাদের এই যে চিরাচরিত পদ্ধতিতে বিপর্যয় মোকাবিলা করা হয়, অর্থাৎ আমরা রেস্কিউ করি, রিলিফ দিই এবং তাদের রিহ্যাবিলিটেশন দিই, এইটা তার মানে ত্রাণ এবং দানের যে রাজনীতি, এটি কোনো বিশেষ রাজ্যের কথা আমি বলছি না, সারা দেশের কথাই, বা আমাদের এই যে গ্লোবাল সাউথ যতগুলো কান্ট্রি আছে সবারই একই ধরনের পরিকাঠামো। সেখানে এই রাজনীতিকীকরণের একটা সুযোগ কিন্তু বিপর্যয়ের ক্ষেত্রে সবসময় থেকে যায়। যতক্ষণ না পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যাবে, অর্থাৎ আমরা যেটাকে বলি যে রিজিলিয়েন্ট সোসাইটি তৈরি করা, অর্থাৎ ত্রাণ দান তারপরে মান, এই মানের জায়গাটাকে যতদিন না আমরা তৈরি করব, এটা অসুবিধে তৈরি হবে। আরেকটা কথা, তখন কি রাজনীতির অবকাশ থাকবে? আমি আবার আসবো লক্ষ্মীনারায়ণ বাবু আপনার কাছে, কিন্তু তার আগে যে কথা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন। কিভাবে সরব হচ্ছেন? তার কাজ দিয়ে। আমরা আমপানের ত্রাণের কথা উল্লেখ করতে পারি, স্তরে স্তরে, একদম তৃণমূল স্তরের নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, ঠিক সেই জায়গাটায় গোড়া থেকে উপড়ে ফেলতে চাইছেন মমতা। তাই দুয়ারে ত্রাণ, ত্রাণ পৌঁছে যাবে সরাসরি মানুষের অ্যাকাউন্টে। ভরা কোটাল, তার মধ্যে ইয়াসের ছোবল, বাংলার বুকে ফের এক দুর্যোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি। সবগুলো নিয়ে আমরা 15,000 কোটি টাকার মতো ড্যামেজ এখনো পর্যন্ত আমরা পেয়েছি। সময় নষ্টে নারাজ মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবারই ত্রাণ নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে 1,000 কোটি টাকা ইমিডিয়েট ত্রাণের জন্য দিচ্ছি। দুয়ারে রেশনের পর এবার দুয়ারে ত্রাণ। আমরা একটা দুয়ারে সরকারের মতোই দুয়ারে ত্রাণের ব্যবস্থা করব, এবং এটা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও থাকবে, ব্লক লেভেল এলাকাতেও থাকবে। 3 থেকে 18 জুন পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় দুয়ারে ত্রাণের ক্যাম্প করা হবে। ক্যাম্পে গিয়ে স্থানীয়রা জানাবেন কত ক্ষয়ক্ষতি হয়েছে। 19 থেকে 30 জুন আবেদন খতিয়ে দেখা হবে। 1 জুলাই থেকে ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে টাকা। 1 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা ব্যাংকের মাধ্যমে তাদের ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া হবে। আপনি গতকাল বলেছেন যে 1,000 কোটি টাকা রাজ্য সরকার আর 400 কোটি টাকা কেন্দ্রের খরচ হয়ে গেছে। এমন খরচ হয়েছে, আমি তো গ্রাউন্ডে কাজ করছি, আমি
ঝড়ের আগে দুদিনও বিভিন্ন এলাকায় ঘুরেছি, প্রত্যেকের সঙ্গে যখন আমাদের এমএলএরাও ঘুরছে, কোথাও দেখতে পাইনি আপনার 1000 কোটি আর কেন্দ্রের 400 কোটি টাকা কোথাও কিছু খরচ হয়েছে। পর্যবেক্ষকদের মতে দুয়ারে ত্রাণ ঘোষণার মধ্যে দিয়ে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা হলো, কারণ আমফানের ত্রাণ নিয়ে নানা অভিযোগ ওঠে, স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের দিকে আঙুলও ওঠে। এবারের ভোটে এই সব অভিযোগকে অস্ত্র করে বিরোধীরা। ইয়াসে যাতে সেরকম কিছু না হয় তা নিশ্চিত করতে মমতার দাওয়াই এবার ত্রাণের টাকা যাবে সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে, মানে নবান্ন টু ব্যাংক অ্যাকাউন্ট। মাঝে দুর্নীতির কোনো জায়গাই থাকছে না। নিউজ 18 বাংলা। এখান থেকে শান্তনের কাছে আসি। শান্তন, চাল চোর, ত্রিপল চোর বলার সুযোগ আর পাবেন না আপনারা, কি মনে হয়? যত সহজ সরলভাবে আপনারা দেখাচ্ছেন, এটা এত সহজ সরল নয়। দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা স্নেহাশিস দা বললেন, মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। গত 10 বছরে কোন দুর্নীতির বিরুদ্ধে ওনার সরকার কতজন তৃণমূলের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে? আমফানে দুর্নীতি হয়েছে সবাই জানে, হাইকোর্ট বলছে, সিএজি বলছেন, রাজ্যের সরকারের লোকজন বলছেন, আমার মনে হয় স্নেহাশিস দাও বলবেন, মুখ্যমন্ত্রীও বলছেন। গ্রেপ্তার সিএজি কে কতজনকে জেলে পুরলো তৃণমূলের নেতাদের দেখার দায়িত্ব সেটা কোর্ট দিয়েছে। তার মানে এই নয় প্রমাণিত তদন্ত করতেই দেয়নি তো। সিএজি কে এখনো তদন্ত করতেই দেয়নি। সিএজি ইনিশিয়াল যে রিপোর্ট জমা দিয়েছে এটা অস্বীকারের জায়গা নেই যে মানুষের মনে ক্ষোভ, এটা অস্বীকারের জায়গা কেন দেয়নি? সায়ন্তন বাবু, আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, চাই আমাকে, হ্যাঁ বলুন। এক মিনিট বলেনি, তারপর বলুন। দ্বিতীয় আমার যে কথা, আমার বক্তব্য হচ্ছে এই যে এত সরল ভাবে দেখালেন না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এত সরল নয়। কারণ কারা ত্রাণ পাবেন কারা ত্রাণ পাবেন না এটা তৃণমূলের মাতব্বররা স্থির করবে। তারা বলবে আগে আমাকে 2000 টাকা দাও, তবে তো তোমার নামটা আমি পাঠাবো, তবে তো তোমার অ্যাকাউন্টে টাকা আসবে। এখন যেমন বাড়ি অস্বীকার করবেন, বাথরুম তৈরির জন্য কেন্দ্রের টাকা সাথে দুর্নীতি হয়, একই স্টাইলে আসবে। সায়ন্তন বাবু, এগুলো এখন কষ্টকল্পিত আপনাদের। তার কারণ হচ্ছে একটাই, যে আমরা দুয়ারে বলো সরকার করে দেখিয়ে দিতে পেরেছি যে একেবারে শেষতম মানুষটার কাছে সরকারি পরিষেবা কিভাবে পৌঁছে দেওয়া যায়। এগুলো তো আগে আপনারা ভাবতে পারেননি কখনো, দেশের মানুষ কখনো এসব দেখেইনি। এবারও আপনি দেখবেন দুয়ারে ত্রাণ, মানে ওই দুর্নীতির কোনো সুযোগটাই থাকবে না, একেবারেই থাকবে না। দলবাজি যদি পিএম কিষাণ যোজনার টাকা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে যেতে পারে, তাহলে দুয়ারে ত্রাণের টাকা অ্যাকাউন্টে যাবে না কেন? যদি কন্যাশ্রী রূপশ্রীর টাকা বেনিফিশিয়ারিরা পেতে পারেন, তাহলে এটা যাবে না কেন? তাহলে যাবে না কেন? আমি তো বলছি অবশ্যই যাক, তাছাড়া রাস্তা নেই। তার জন্যই তো প্রধানমন্ত্রী সবাইকে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেছিলেন, প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট। কিন্তু ওই নামটাকে অথেন্টিকেট কে করছে? নামটা পাঠাচ্ছে কে? তৃণমূলের লোকাল মাতব্বররা। আপনি যেটা বলছেন খুব যুক্তিগ্রাহ্য, কিন্তু কন্যাশ্রী রূপশ্রী তো পেয়েছে মানুষ, এবং তারা তাদের এই পাওয়াটা রিটার্ন গিফট ভোটে দিয়েছেন। ওখানেও কাটমানি, মানুষ একেবারে সরাসরি সরকারি আধিকারিকের কাছে পৌঁছে, এখানেই গল্পটা কাটমানি, এখানেই দুর্নীতি। এই মাতব্বরিটা যদি বন্ধ করতে পারেন তবে দুর্নীতি মুক্ত হবে। ছিল না, যদি মাতব্বরি বন্ধ করতে না পারেন, নতুন শাসন আপনি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করুন, যা খুশি করুন। প্রতিটি মানুষ দলমত মানুষ সরকারি প্রকল্পের আওতার মধ্যে থাকবে। দুয়ারে বলো সরকারে কোনো জনপ্রতিনিধিদের কোনো ছিল না, এখনো পাইনি, এই ত্রাণ পাচ্ছে না। আজকের দিনে আমি বলছি দীঘাতে আমি কথা বলেছি, দীঘাতে যারা তৃণমূলের সঙ্গে যুক্ত নয়, তৃণমূলের মাতব্বররা যাদের সঙ্গে যুক্ত হতে, যাদের মাতব্বরদের সামনে সারেন্ডার করতে পারেনি, তারা আজকের দিনে গত 24 ঘন্টায় কোনো ত্রাণ পায়নি। আমি আপনার যখন দীঘার প্রসঙ্গ উঠছে, যখন দীঘার মানুষের কথা বলছেন, দীঘার বিধ্বস্ত চেহারা আজ কি, মানুষের সত্যি কি অবস্থা, আমরা খোঁজ নিয়েছি। আমরা রয়েছি একেবারে সমুদ্রের পাশে, সেখানে দেখা যাচ্ছে যে সৌন্দর্যায়নের জন্য যে সমস্ত রেলিং লাগানো ছিল সেই সমস্ত রেলিং একেবারে
বেঁকে গিয়েছে, বেঁকে উপড়ে গেছে। শুধুমাত্র রেলিংই নয়, সৌন্দর্যায়নের জন্য লাগানো যে সমস্ত টব, সেই টব উড়ে গিয়েছে। ইটের যে গাঁথনি, সেই ইটের গাঁথনি একেবারে বড় বড় স্ল্যাব একেবারে জলে তোড়ে পুরোপুরি উপড়ে গিয়েছে। যেদিকেই তাকানো যাচ্ছে শুধু ধ্বংসস্তূপের ছবি। এর আগে এইরকম জল কখনো দেখিনি, এটা প্রথম দেখলাম। মানে আমার জীবনে আমার প্রথম। ছুটি মানেই দীঘা। ছুটি না পেলেও দুদিন সময় বের করে দীঘা। সমুদ্রের ধারে খোলা হাওয়া, সৈকতে বসে ঢেউ গোনা। বাঙালির প্রিয় এই সৈকত নগরী এখন ধ্বংসস্তূপ, তছনছ মেরিন ড্রাইভ। ঢেউয়ের ধাক্কায় লন্ডভন্ড সাজসজ্জা, ভেঙেছে ফুটপাত, উপড়ে গিয়েছে রেলিং। সমুদ্র পাড়ের বোল্ডার উঠে এসেছে ফুটপাতে। ত্রিফলা আলোয় সাজানো সৈকতে এখন যেদিকেই চোখ যায় শুধুই স্বপ্নের ধ্বংসাবশেষ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্র সৈকত এলাকার বিস্তীর্ণ এলাকা, চারিদিকে ধ্বংসস্তূপের ছবি। তবে এই সমস্ত আশেপাশের এলাকায় যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মূলত ব্যবসায়ীরা। ইয়াসের ধাক্কায় বিপর্যস্ত সৈকত নগরী, বিপর্যস্ত সমুদ্র পাড়ের ব্যবসায়ীরা। 4-5 লাখ টাকার মতন ক্ষতি হয়ে গেছে। সব জল টল ঢুকিয়ে গিয়ে সাটা টাটা ভেঙে গেছে। তারপর এই সব ব্যাগের পয়সা নষ্ট হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব অনেক টাকার মাদুর টাদুর সব নষ্ট হয়ে গেছে। দোকানে এইটুকু 1 হাঁটু করে জল, কাদা, বালি, অনেক ক্ষয়ক্ষতিতে আমরা পড়েছি। নিউ এবং ওল্ড ঘূর্ণিঝড়ের ধাক্কায় বিপর্যস্ত দুই দিঘায়। ক্ষতি পর্যটনের, ক্ষতি ছোট ব্যবসারও। এসবের মাঝেই সাগর পাড়ে শুরু ঘুরে দাঁড়ানোর লড়াই। দীঘার মানুষজন চাইছেন অবিলম্বে এই হতশ্রী চেহারার যেন শ্রী ফিরে আসে, সেই ব্যাপারেই প্রশাসন যেন উদ্যোগী হয়। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, দীঘা। আমরা সত্যি চাই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারুন দীঘা সহ বিধ্বস্ত এলাকার মানুষ। তবে নতুন আতঙ্ক এ রাজ্যের মানুষের মধ্যে তৈরি হয়েছে, বিশেষ করে ব্যান্ডেলের পর আজ অশোকনগর দেখে। অশোকনগরে আবার সেই টর্নেডোর মতো ঝড়, সে ছবি আপনাদের দেখাবো আজ। প্রায় গোটা কুড়ি বাড়ির চাল উড়ে গেছে এই টর্নেডো, যা অত্যন্ত কম জায়গায় তৈরি হয়েছে। এটা কি আদৌ টর্নেডো নাকি অন্য কিছু? টর্নেডোর মতো দেখতে, প্রকৃতিও কি টর্নেডোর মতো? এটা কেন হচ্ছে? বাংলা কি এরকম আগে কখনো দেখেছে? খুব রেয়ার বলছিলেন আবহাওয়াবিদরা। কেন এটা ঘন ঘন বাংলায় হচ্ছে? এক সপ্তাহে দুবার আমরা এক ধরনের ঘটনা দেখলাম। আসুন আমরা এ নিয়ে কথা বলি। তবে তার আগে ব্যান্ডেলের ছবিটাও আপনাদের দেখাবো। ঠিক একদিন আগে, গত পরশুদিন 25 তারিখ, ব্যান্ডেলেও এই টর্নেডোর মতো এক ঝড় দেখা যায়। সেদিন ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন সামনে আসেনি। আজ ক্ষতিগ্রস্ত হয়েছে অশোকনগর। ব্যান্ডেল এবং অশোকনগর, আমার সঙ্গে যখন আবহাওয়াবিদ আছেন লক্ষ্মীনারায়ণ বাবু, এটা কি আদৌ টর্নেডো? এটা কি? হ্যাঁ, এটা টর্নেডোই। কারণ যেটা হয় যে যখন এরকম সাইক্লোন থাকে, সাইক্লোন তো একটা হিউজ কনভেক্টিভ সিস্টেম, তো সেখান থেকে অনেক সময় দুটো বিপরীতধর্মী বায়ু সেইটা এসে সংঘাত জোন, একটা অঞ্চল তৈরি হয়। তার ফলে একটা মেঘ মোটামুটি যেমন নিচের দিকে নেমে আসার মতো পরিস্থিতি তৈরি হয় আর কি, সেইটা একটা টর্নেডো। তবে এটা কোথায় হবে এক্স্যাক্টলি বলা খুবই অসম্ভব প্রায়। লক্ষ্মীনারায়ণ বাবু, আমরা এই টর্নেডো বলতেই মার্কিন মুলুকের কথা মাথায় আসে, কারণ আমরা বারবার সেখানকার এই ছবি দেখেছি। বাংলায় তো সচরাচর দেখিনি। ওখানে ঘন ঘনই হয়, তবে এবারে যে পরিস্থিতি হয়েছে সাইক্লোনের সঙ্গে, তাতে করে একটা প্রায় স্কোয়াল লাইনের মতো তৈরি হয়ে গিয়েছিল, যেটা আপনারা যদি উপগ্রহ চিত্রটা দেখেন তাহলে দেখবেন আমাদের এই যে প্লেটো রিজিয়ন থেকে সরাসরি একেবারে হিমালয়ের দিকে এগিয়ে গেছে। এই একটা ডিপ ক্লাউড, একটা গভীর মেঘ, এই মেঘটা এতটাই গভীর যে সেটা প্রায় নিচের দিকে নেমে আসে, এবং এই ধরনের ঘটনা কিন্তু খুবই বিরল। আর সবচেয়ে যেটা ভালো দিক এটা যে খুব ছোট জায়গাতে হয় আর খুব ক্ষণস্থায়ী হয়, তার ফলে ধ্বংসটা তুলনায় অনেক কম। কিন্তু সাইক্লোনের মধ্যে এমবেডেড অবস্থা এগুলো থাকতেই পারে, এটা কোনো ইয়ে নয়। না, তার মানে এই যে আমরা বছর বছর সাইক্লোন পাচ্ছি, আগের বছর আমফান, এবছর আমরা জানি না পরের বছরও এরকম কিছু আসবে কিনা, সঙ্গে এগুলো আসবে মানে টর্নেডো, এরপর আমরা দেখতে পাবো যে খুব কমন ফেনোমেনা বেঙ্গলে। না না না, এটা যে সবসময় থাকবে তা নয়। অনেক সময় যখন আমাদের কালবৈশাখী হয় তার সঙ্গেও কিন্তু এটা যুক্ত হতে পারে। এটা যে শুধু সাইক্লোনের সঙ্গে হবে তা কিন্তু নয়। তো টর্নেডো তো শহরাঞ্চলেও হতে পারে, মানে যে কোনো জায়গায়, হ্যাঁ যে কোনো জায়গায় হতে পারে।
ধরুন কলকাতা এরকম একটা যদি হয় তাহলে তো ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা এর কারণটা তো তলায় থাকে না, এর কারণটা ওপরে থাকে। মানে যে মেঘটা একটা হিউজ কনভেক্টিভ ক্লাউড তৈরি হলো, সেইটা যখন নিচের দিকে নেমে আসে তখন ওখানে কিছু বিশেষ মেকানিজম আছে, প্রক্রিয়াটা খুবই জটিল। সেখান থেকে এই ধরনের ঘটনা খুব বিরল কিন্তু হতেই পারে, এবং সেটা যে কোনো জায়গা হতে পারে। যদি জলের ওপরে হয়, একটা জলের স্তম্ভ ওপর দিকে তুলে দিতে পারে, তাকে আমরা বলি ওয়াটার স্পাউট। আবার যদি ডাঙ্গাতে হয় তখন দেখা যায় গাছপালা অনেক সময় কেটে টেটে বা অনেক রকম ঘর বাড়ি টিনের চালা এগুলো তুলে নিয়ে চলে যায়, এগুলোকে ল্যান্ড স্পাউট বলে। আচ্ছা, হ্যাঁ, বা ডেব্রি ক্লাউড বলে, এগুলোকে অনেক সময় তুলে নিয়ে চলে যায়, ফলে সেইগুলো দিয়ে আঘাত টাঘাত করেও অনেক ক্ষয়ক্ষতি তৈরি করতে পারে। এবারে ইয়াস, টর্নেডো, আতঙ্ক, বিধ্বস্ত এই চেহারার মধ্যেও মানুষ কতটা মানবিক, এনডিআরএফ কতটা তৎপর হয়ে কাজ করছে। এক অন্তঃসত্ত্বা মহিলা এরকমই ইয়াসের দাপটে আটকে পড়েছিলেন, ভয় পেয়ে গিয়েছিলেন। তাকে উদ্ধার করার দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করেছি। ঘরের মধ্যে 1 হাঁটু জল, আসবাবপত্রের অনেক কিছুই জলের তলায়। এরই মাঝে একজন অসহায় অন্তঃসত্ত্বা। হিঙ্গলগঞ্জের জোড়াবরতলার বাসিন্দা 28 বছরের সুপ্রিয়া। সংসারে নতুন একজন আসবে, কিন্তু কোথায় আনন্দ? বরাবরের চেনা গৌরেশ্বর নদী তখন অচেনা। জোয়ারের জল ভাসিয়ে দিয়েছে সংসার। মাটির বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকেছে গ্রামে। ঘরে স্বামী নেই, বাঁধ মেরামতির কাজে গিয়েছেন, তাই একটু দূরে সরকারি আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি সুপ্রিয়া। আমার বাড়ির ভেতরেই আমার বুক সমান জল রয়েছে। আপনি পড়ে গেছিলেন? হ্যাঁ, পড়ে গেছিলাম। আসতে গিয়ে আমি ভাঙা ছিল, ভাঙার মধ্যে পড়ে গেছিলাম। খবর পৌঁছয় স্থানীয় তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের কাছে। তাঁরই উদ্যোগে অন্তঃসত্ত্বা সুপ্রিয়াকে পৌঁছে দেওয়া হয় সরকারি আশ্রয় কেন্দ্রে। যতদিন না ওনার বাড়ি ফেরার মতো উপযুক্ত ব্যবস্থা হচ্ছে, ততদিন উনি নিরাপদ আশ্রয় থাকতে পারেন, তার সুব্যবস্থা আমরা করে দেবো। বাঁধ ভেঙে তিনি দেখেছেন তার জমি গিলতে, তিনি দেখেছেন তার আসবাবপত্র গিলতে, এবং এই মুহূর্তে এই যে অন্তঃসত্ত্বা অবস্থাতে তিনি চাইছেন তার বাচ্চা যেন সুরক্ষিত থাকে। ক্যামেরা শুভব্রতর সাথে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, হিঙ্গলগঞ্জ। উদ্ধার কাজের আরো অজস্র ছবি, আরো অজস্র মানবিক মুখ, যেভাবে সেনা এবং এনডিআরএফ হাতে হাত মিলিয়ে কাজ করেছে, সত্যি স্যালিউট করার মতো। একটা বৃদ্ধকে জলের এতে ভাসিয়ে একটা হাওয়ার এতে করে ভাসিয়ে নিয়ে উদ্ধার করে নিয়ে আসছে এনডিআরএফ টিম। একদম প্রশাসন একেবারে কোমর বেঁধে কিন্তু নেমে পড়েছে আজকে সকাল থেকে। প্রকৃতির জোড়া ফলা বিধ্বস্ত কাকদ্বীপের একাধিক গ্রাম। কাকদ্বীপ ব্লকের সীমামাত এলাকা, এই এলাকায় নদীর জল কিভাবে হু করে ঢুকছে। কালকে যে পরিমাণ জল ঢুকেছে, আজকেরও সেই পরিমাণ জল কিন্তু এই এলাকায় ঢুকতে শুরু করেছে। বহু মানুষ জলবন্দী, অসহায় শিশু থেকে বৃদ্ধ। দুর্গতদের উদ্ধারে তৎপর প্রশাসন, ময়দানে বিপর্যয় মোকাবিলা দল। একটা বাড়িতে একটি বাচ্চা এবং আটকে রয়েছে, কান্নাকাটি করছে, তাকে হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা চালাবে এনডিআরএফ এর টিম। শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে, পরিজনদের হাতে হাঁপ ছেড়ে বাঁচে পরিবার। ভাগনা সবাই আছে, জল এসছে, নদী মাঠ ভেঙে খুব, সবাই উদ্ধার করে ভাগনাকে আমার কাছে দিল, নিয়ে যাবো ভাগনাকে। ভাগনা কান্নাকাটি করছে খুব। কতটা আতঙ্কিত? খুবই আতঙ্কিত আমি। একের পর এক গ্রাম জলে ভাসছে, তার মধ্যে উদ্ধার কাজে এনডিআরএফ। আটকে পড়া প্রবীণদেরও উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা টিম। বুধবার সন্ধ্যার আগে খবর আসছিল মুড়িগঙ্গা নদীতে কিছু একটি ভেসে রয়েছে। তবে নদীর জল যেভাবে উত্তাল ছিল, ছেড়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। এখন নৌবাহিনী কিন্তু সেই মুড়িগঙ্গা নদীতে কি ভেসে রয়েছে তা দেখার জন্য কিন্তু দুটি স্পিড বোট ঠিক করেছেন। আগে থেকে তৎপর নবান্ন, ইয়াস যুদ্ধে এবার তাই রাজ্য কেন্দ্র হাতে হাত। নিউজ 18 বাংলা।
আর এর মধ্যেই আরো কড়া বিধিনিষেধ, কার্যত লকডাউন আরো বাড়লো 15ই জুন পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছেন একটু আগে, আর এবারই প্রথম উচ্চ মাধ্যমিক আগে মাধ্যমিক পরে হবে। কি বলেছেন মমতা ব্যানার্জি শোনাবো। জুন মাসের 15 তারিখ পর্যন্ত লকডাউন নয়, এই যে বাধা নিষেধগুলো রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সব ক্লোজ থাকবে। বাদ বাকি আমরা টাইমিং বলে দিয়েছি, 10টা থেকে সকালবেলায় যেমন 7টা থেকে 10টা বাজার খোলা থাকবে, যেমন মিষ্টির দোকান 10টা থেকে 5টা খোলা থাকবে, আমাদের সোনা বা শাড়ির দোকান যেমন 12টা থেকে 3টে খোলা থাকবে। যে নিয়মগুলো ছিল যা সেগুলোকে মেনটেন করেই, আর শুধু জুট ইন্ডাস্ট্রির জন্য 40% করা হয়েছে 30-র জায়গায়। আর কনস্ট্রাকশন ওয়ার্কার বা অন্যান্যরা যারা কাজ করছে তারা যদি ভ্যাকসিনেশন করে নিয়ে যদি করে তারা আমাদের আপত্তি থাকবে না, কিন্তু সেখানে প্রোভাইডেড তাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে থাকতে দিতে হবে। 15 পর্যন্ত এই বাধা নিষেধটা চালু থাকবে। প্লিজ দয়া করে আপনারা লকডাউন বলবেন না বা কারফিউ বলবেন না। আমরা প্যান্ডামিক সিচুয়েশনে যে বাধা নিষেধ জারি করছি গভর্নমেন্টের বিজ্ঞপ্তি অনুযায়ী সেটা বলবেন, যে বাধা নিষেধ জারি থাকছে 15ই জুন পর্যন্ত। এই বিধিনিষেধ যা আরো করা এবং যা 15 তারিখ পর্যন্ত আরো বাড়ানো হলো, তা কতটা মোকাবিলায় সাহায্য করবে আমাদের? আমার সঙ্গে রয়েছে নতুন অতিথি পর্ণালী ধর চৌধুরী, মহামারী বিশেষজ্ঞ। আমার সঙ্গে রয়েছেন একজন চিকিৎসক ডক্টর জয়দীপ ঘোষ। আমি পর্ণালীর কাছে শুরুতে আসি। পর্ণালী, এর আগেও একদিন কথা হচ্ছিল, যখন দ্বিতীয় ঢেউকে মোকাবিলা করতে গিয়ে আমরা আচমকা ঢেউয়ের মুখে পড়ে প্রায় নাজেহাল অবস্থা হয়েছিল, তখন লকডাউনে আমরা দেখছি 22,000 থেকে 16,000-এর আশপাশে দৈনিক সংক্রমণ এই রাজ্যে। আরো 15 দিন বাড়া মানে কি আমরা আরো অনেকটা সুফল পাবো? হ্যাঁ পিউ, এই প্রসঙ্গে দুটো তিনটে কথা বলার আছে। প্রথমেই হচ্ছে যে লকডাউন সিদ্ধান্তটাকে সমর্থন জানাচ্ছি, কারণ এই যে এটা সমানুপাতিক হারে কমে না আমরা সবাই জানি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কারেন্টলি পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন তাতে এটা সঠিক সিদ্ধান্ত, কিন্তু এই তথ্যটাও ইম্পর্টেন্ট যে লকডাউন কিন্তু 100% সলিউশন দেয় না, তার পাশাপাশি কিছু অ্যাকশন এবং প্ল্যানিংও রাখতে হয়। মানে যেমন ধরুন একটা যুদ্ধক্ষেত্রে আপনি নামলেন, ঢাল তলোয়ার দুটো নিয়ে নামার কথা, এবার ঢালটা ধরুন প্যান্ডেমিক সিচুয়েশনে লকডাউন, সেটা ভালো কথা, সেটা যে কোনো দেশেই যখন সংক্রমণের হার বেশি থাকে লকডাউন করলে এটা প্রুভেন মানে তথ্য যে এটা কমবে, গ্রাফটা অবভিয়াসলি কমবে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। এইমাত্র তুমি যেটা বললে যে 16,000-এ নেমে গেছে, ইটস ভেরি গুড নিউজ। এবং পাশাপাশি 23টা ডিস্ট্রিক্টের মধ্যে 15টা ডিস্ট্রিক্টেও কিন্তু সংক্রমণের হারটা কমেছে। এবারে আমি যেটা বললাম যে এটা 100% সলিউশন দেয় না, এই কারণেই দেয় না যে এর পাশাপাশি কিছু অ্যাকশন প্ল্যানিং, যেমন এই মুহূর্তে আমরা বলতে পারি যে ভ্যাকসিনেশন এসে গেছে। প্রথমবার যখন প্যান্ডেমিক আসে তখন লকডাউন সায়েন্টিস্টদের কিছুটা টাইম বাই করতে দেয় যে হোয়াট উড বি দ্য সলিউশন। নাও উই হ্যাভ সাম সলিউশন, উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট দোজ সলিউশনস। তো ভ্যাকসিনেশনের একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন রয়েছে, যেটা আমার মনে হয় ইনক্রিমেন্ট না করলে লকডাউনের এই ডিসিশনটা 100% ফুলফিলমেন্ট হওয়ার ক্ষেত্রে একটা অন্তরায়। 1 নম্বর। 2 নম্বরে তো টেস্টিং বাড়াতে হবে। টেস্টিং বাড়ালে যে সুবিধাটা হয় আমরা সবাই জানি যে পকেটগুলোকে আইডেন্টিফাই করা যায় যে যেখানে কোভিড-19 সংক্রমণের স্ট্রাইকিং রেটটা বেশি। আরেকটা হয় যেটা হচ্ছে একটু কস্টলি, সেটা হলো জেনেটিক সিকোয়েন্সিং করে আরেকটা নতুন কোনো মিউট্যান্ট ভ্যারিয়েন্ট আসছে কিনা সেটা আইডেন্টিফাই করে প্রপার অ্যাকশনগুলো নেওয়া। তো এই 2-3টে হচ্ছে মেন। পাশাপাশি আমি যেটা বললাম যে ঢাল আছে কিন্তু তলোয়ারের জায়গায় যে অ্যাকশনগুলো করতে হয় সেগুলো হচ্ছে এই 3-4টে অ্যাকশন, যেগুলো এখানে এখন একটু চ্যালেঞ্জিং আছে। সেই জন্য তুমি যে প্রশ্নটা করলে যে সমানুপাতিক ভাবেই কমবে কিনা, উত্তরটা হলো যে হ্যাঁ, সংক্রমণের হার কমেছে, আমরা আশা করব ডেফিনেটলি সংক্রমণের হার আরো কমবে, সমানুপাতিক ভাবেও না কমতে পারে, আবার আরো বেশিও কমতে পারে। সেটা কখনোই ওরকম ভাবে প্রুভেনলি বলা যায় না যে আগে থেকেই যে এটা এতটা কম, এতগুলো নাম্বার কমে যাবে। যেভাবে কমুক অঙ্ক যাই হোক আশাবাঞ্জক। আমি ডক্টর ঘোষের কাছে আসবো। ডক্টর ঘোষ, এক্ষুনি মহামারী বিশেষজ্ঞ যেমন বলছেন, অবশ্যই শুধুমাত্র কিছু বিধিনিষেধ এবং সেগুলো কে কতটা মেনে চলছেন সেটাও একটা বড় ফ্যাক্টর। এছাড়া ভ্যাকসিনেশনের যে একটা চাহিদা এবং যোগানের মধ্যে বিস্তর ফারাক, আর বাস্তব সিচুয়েশনটা আপনারা দেখছেন ফ্রন্টলাইনার হিসেবে, তো পরিস্থিতি একদম কন্ট্রোলে কতটা সময় আনুমানিক লাগতে পারে এই কথা বলতে? আমরা এখনকার মতো একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছি, কারণ হসপিটালে পেশেন্টের লোড কমেছে, আমরা একটু পেশেন্টের জন্য কনসেন্ট্রেট করতে পারছি, আউটডোরে পেশেন্ট লোড কমেছে, কোভিডের পেশেন্টের মানে সংখ্যা অনেকটা কম পাচ্ছি, যেটা একদম প্র্যাকটিক্যালি আমাদের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে। ডেফিনেটলি আমাদের ওষুধের উপর ভরসা করতে হবে, ইমিউনিটির উপর ভরসা করতে হবে, ভ্যাকসিনেশনের উপর ভরসা করতে হবে। তার সাথে এটাও সত্যি যে এর মাঝখানে আমরা যে দুর্বিষহ অবস্থায় পৌঁছে গেছিলাম, হঠাৎ করে সেকেন্ড ওয়েভে যে সার্জটা হয়েছিল
সেটাতে তখন আমাদের না খড়কুটোর মতো যা খুশি আঁকড়ে ধরবার একটা দরকার ছিল। তো সেখানে মানে এই লকডাউন কিছুটা হলেও হেল্প করেছে। আমি বলবো না যে প্রচন্ড ফলপ্রসূ হয়েছে এবং এই লকডাউন অনন্তকাল ধরে চালিয়ে যাওয়া যেতে পারে, বাট লকডাউন খানিকটা হলেও জিনিসপত্রগুলোকে সীমানা বাঁধতে পেরেছে, ইনফেকশনের রেট গুলোকে একটু কন্ট্রোল করতে পেরেছে, আমাদেরকে একটু ধাতস্থ হতে দিতে পেরেছে। আমরা এখন আবার নতুন উদ্যমে শুরু করতে পারি, কবে শেষ হবে এটা জানি না, বাট আশা করি অন্তত বিধিনিষেধ আমাদের হেল্প করছে। লকডাউন কিন্তু একেবারেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই এটাকে লকডাউন বলছেন না, কিন্তু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের একটা আইডিয়া তিনি দিয়েছেন। জুলাই শেষে উচ্চ মাধ্যমিক, তারপর মাধ্যমিক মধ্য অগস্টে। এখনো কাটেনি করোনা সংকট, এখনো বন্ধ স্কুল কলেজ। এই পরিস্থিতিতে কিভাবে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা? রূপরেখা তৈরি করলো রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাই প্রথম মনে হয় ভারতবর্ষে পরীক্ষার ডেট ডিক্লেয়ার করলাম, এবং আমি নিশ্চয়ই বলবো যে একটু স্যানিটাইজেশন মেনটেন করে, সোশ্যালি ডিস্টেন্সিংটা মেনটেন করে যাতে হয়। জুলাইয়ের শেষ সপ্তাহে হবে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা হবে অগস্টের দ্বিতীয় সপ্তাহে। 3 ঘন্টার বদলে 1.5 ঘন্টার পরীক্ষা হবে। আগের থেকে কমানো হবে প্রশ্ন সংখ্যাও। যখন 3 ঘন্টার কোয়েশ্চেন ছিল তাকে যদি 10টা উত্তর দিতে হতো, তাহলে এখানে অ্যাডভান্টেজ সে পাবে 10টার জায়গায় 5টা উত্তর দিতে হবে, 1.5 ঘন্টায় পরীক্ষা হবে। অর্থাৎ তার কাছেও অনেক অপশন পেয়ে গেল। করোনা পরিস্থিতির দিকে নজর রেখে মূল বিষয়গুলির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মাধ্যমিকে 7টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে দেওয়া হবে। মূল বিষয় বিজ্ঞান শাখা, পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, জীববিদ্যা, বাণিজ্য শাখা, হিসাব শাস্ত্র, অর্থনৈতিক বাণিজ্য। আর কলা বিভাগে যেমন ইতিহাস আছে, কলা বিভাগ, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থশাস্ত্র। উপরে বর্ণিত বিষয়গুলো পরীক্ষা হবে, যেগুলো বললাম। আর বাদ বাকিগুলো বিদ্যালয় পরীক্ষার ভিত্তিতে মার্কস দেওয়া হবে। করোনা অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হবে। কোভিডের দূরত্ব বিধি মেনে যার যার নিজের পাড়ার স্কুলে হোম সিট পড়বে, এগুলো আমরা ভেবেছি। তার কারণ ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়ে সেই স্কুলে সিট পড়লে তাদের পক্ষে সুবিধা হয়। বাড়ির সামনাসামনি হলো, তাহলে অনেক দূর বাসে উঠে যেতে হয় না। নতুন নিয়মে কিভাবে পরীক্ষা হবে তার খুঁটিনাটি ঠিক করতে শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদের নিয়ে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নবান্ন থেকে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। তবে একটু পিছিয়ে যেতে সেই সমস্ত ছাত্রছাত্রীদের, পড়ুয়াদের খানিকটা হলে সুবিধা হবে যারা এই ইয়াসে বিধ্বস্ত, যারা সহায় সম্বলহীন হয়ে পড়েছেন, ঘর বাড়ি ভেসে গেছে। খানিকটা তো সময় পাবেন। আসুন দেখি সেই পড়ুয়াদের কি অবস্থা। অতনু মাইতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অতনুর ভাই মাধ্যমিক দেবে। বাড়ির পাশে গৌরেশ্বর নদী, মাটির বাঁধ ভেঙে আমফানের সময় গোটা গ্রাম ভেসে গিয়েছিল। এবারও দুর্দশা, বই খাতা কোথায় ভেসে গেছে কে জানে। প্রতি বছর ঝড় বর্ষা হলে ঘর বাড়ি ভেঙে যায়, তারপরে বন্যা হলে জল ঢুকে যায়, সবকিছু ভেসে যায়। বইপত্র সব ভেসে গেছে, কি করবে? মানে কিছু তো বই বেঁচে আছে, কিছু বেঁচে আছে, কি করবে? কিছু করার নেই এখন। ভেতরে এই মুহূর্তে কিছু জিনিসপত্র ছাড়া যেটা দেখা যাচ্ছে যে একটা এখানে কিছু আসবাব রয়েছে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এখানে এরা রয়েছেন। এই যে ওপরে যে বই খাতাগুলো দেখা যাচ্ছে, সবটাই কিন্তু এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবেন ভবতোষ বাবু 2 ছেলে। কালকে হঠাৎ রাত্রিবেলা সমস্ত ভেসে গেছে, আর সকালবেলা ওই বের করে নিয়ে ছেলেরা এখন শুকনো করছে বা এ করছে। কি আছে না আছে আমি ঠিক বলতে পারবো না। চিনাই নদী গিলে খেয়েছে দক্ষিণ 24 পরগনার পাতিবুনিয়া গ্রাম। শেষ মুহূর্তে চাল, ডাল, শাড়ি, জামা সব ভেসে গিয়েছে। কিন্তু ত্রাণ শিবিরে যাওয়ার আগে সন্তানের বই খাতা বাঁচিয়ে নিয়েছেন মা। ঘরদার কিছু নেই, কিচ্ছু নাই, কিচ্ছু নেই, ঘরে কিছু নেই। মাথায় কি দিয়েছেন? মাথায় বই, বাচ্চা কাচ্চার বই। এটুকুই বাঁচিয়েছেন? আর কি করবো? এবার মাধ্যমিক পরীক্ষা দেবে রিয়া গুড়িয়া। পূর্ব মেদিনীপুরে ধর্মখালিতে বাড়ি। ঘর তো নেই, প্রাণটা বেঁচেছে। বই খাতার ভিজে একসা। আমাদের কোনো বই নেই, সব বন্যায় ভেসে গেছে, কিছু নেই আমাদের, আর কিছু নেই। আমরা অসহায় হয়ে আমাদের মামার বাড়ির দিকে চলে যাচ্ছি। সব জলে ডুবে গেছে, ঘরের ভেতরে এক মানুষ জল,
তাই আশ্রয়ের জন্য আমার বাপের বাড়িতে যাচ্ছি। আয়লা, বুলবুল, আমফান, ইয়াস, ঝড় আসে ঝড় যায়, নদীর পাড়ে ঝড় থামে না, ভেজা চোখ আর শুকোয় না। ক্যামেরায় শুভব্রত কুণ্ড, সৌমেন দাসের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, সুজিত ভৌমিক, শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। পেটে খাবার নেই কিন্তু বইটুকু মাথায় করে নিয়ে বেরোতে পারছেন সব ভেসে যাওয়া ঘর থেকে। এটা সত্যি খুব অনুপ্রেরণার একটা দৃশ্য। আমি পর্ণালীর কাছে আসবো। পর্ণালী, দ্বিতীয় ঢেউ যা হোক করে আমরা সে বিধিনিষেধ আরোপ করে যা হোক করে আমরা ম্যানেজ করছি, তৃতীয় ঢেউয়ের কতটা সম্ভাবনা কখন নাগাদ আসতে পারে? হ্যাঁ, এটা একটা আতঙ্কজনক প্রশ্ন। আমরা সবসময় ভাবছি, আমিও লিটারেচার সার্চ করছি কন্টিনিউয়াসলি। এখন যেটা হয় যে আমরা যে লাইনে আছি চট করে উইদাউট এভিডেন্স বলাটা যায় না। আমি যেটা বলছি একান্তই কিছু অন্য দেশের ডেটা এবং কিছু প্রেডিক্টিভ মডেল যেগুলো এখনো পাবলিশড হয়নি তার ভিত্তিতে, যে যদি থার্ড মিউট্যান্ট আসে, হোপফুলি ভ্যাকসিনেশন বেশি থাকলে ততটা আমাদেরকে আক্রান্ত করবে না বা অতটা খারাপ পজিশনে ফেলবে না। আসলে সেটা পুজোর সময় আসবে, সেটা ওই সময় নাগাদই আসবে। বাঙালির আরেকটা আনন্দের মুহূর্তে তৃতীয় ঢেউ গ্রাস করে নেবে, সেটা আমার মুখ দিয়ে বলিয়ে নি। আমি জানি না আমি বলতে সেটা চাইছি কিনা, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে এই মুহূর্তে আমি কাউকে আতঙ্কিত করতে চাইছি না। কারণ এগেন এটা যেহেতু ডেটা খুব কম আছে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার থেকে, এবং ক্রিমেশন ডেটা এবং আমরা যারা মডেলিং করি আমাদের ডেটাগুলো মিলছে না, তো কিছু কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি থার্ড মিউট্যান্ট আসে, এগেন আমি বলছিলাম না যে আমাদের জেনেটিক সিকোয়েন্সিং কম হয়েছে ইন্ডিয়াতে, অনেক পিছিয়ে আছে, র্যাঙ্ক 85। মানে যত পার্সেন্ট হওয়ার কথা অ্যাটলিস্ট 5% করা উচিত প্রতি সপ্তাহে, ওটা 0.01% আছে। এটা ছাড়া বলা খুব মুশকিল। তবে যেহেতু আমার মনে হয় যে একটা আতঙ্ক না ছড়িয়ে একটা প্রিপারেশনের ব্যাপার থেকেই যায় আমাদের সবার ক্ষেত্রে। আমরা অনুমান করার চেষ্টা সেই জন্যই করছি যাতে আরেকটু সাবধান হতে পারি। একটা পুজো গেছে 2020-তে, না হয় আরেকটা পুজো একটু জৌলুসীন হবে, কিন্তু আমরা তো তৈরি থাকতে পারবো। সংক্ষেপে ডক্টর ঘোষ। না, আমি এই ব্যাপারে একটু আশাবাদী, কারণ আমার পুরোনো দিনে যা প্যান্ডেমিক গুলো দেখা গেছে সবসময় দেখা গেছে সেকেন্ড ওয়েভটা সব থেকে খারাপ হয়। তো ফার্স্ট ওয়েভের থেকে সেকেন্ড ওয়েভ খারাপ হয়েছিল, এর মধ্যে খুব অবাক করা কিছু নেই। থার্ড ওয়েভ হয়তো আসবে, কিন্তু সেটা এতটা মারাত্মক বা এতটা বিধ্বংসী আকার নেবে না। বিশ্বাস করুন, এই অবস্থা দাঁড়িয়ে এর থেকে ভালো খবর কিছু হতে পারে না। ডক্টর ঘোষ এবং পর্ণালী দুজনকে ধন্যবাদ। আমি ফিরবো একটা ছোট্ট ব্রেকের পর। 3 মিনিট পর আপনাদের সামনে সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের কিছু উত্তপ্ত কথোপকথনের অংশ আপনাদের সামনে আনবো, যা আজ কোর্টে হয়েছে এবং চোখা চোখা প্রশ্ন করেছেন সলিসিটর জেনারেলকে বিচারপতি। কি উত্তর দিলেন সলিসিটর জেনারেল শোনাবো ব্রেকের পর। সিবিআই সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর বৃহস্পতিবারই প্রথম হাইকোর্টে হেভিওয়েট শুনানি। এদিনও তীব্র বাকযুদ্ধ হয় দুপক্ষের মধ্যে। 4 হেভিওয়েটের জামিন আটকাতে এদিন নয়া কৌশল নেয় সিবিআই। কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের সামনে সিবিআই এর প্রতিনিধি তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সামান্য জামিনের প্রশ্ন বিবেচনা করা বৃহত্তর বেঞ্চের কাজ নয়। বৃহত্তর বেঞ্চ বৃহত্তর বিষয় বিবেচনা করার জন্য। এরপরই ভিড়তন্ত্রের প্রসঙ্গ তোলেন সলিসিটর জেনারেল। তার সওয়ালে বলেন, ভিড়তন্ত্র বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ রাজ্যে এমন নজির আগেও দেখা গিয়েছে। ভিড়তন্ত্র নিয়ন্ত্রণ করতে হবে হাইকোর্টকে, না হলে গ্যাংস্টার গ্রেফতার হলেও সিবিআই অফিস ঘেরাও হবে। এ রাজ্যে ভিড়তন্ত্রকে নিয়ন্ত্রণ না করা গেলে তা অন্য রাজ্যেও ছড়াবে। সিবিআইয়ের এই সওয়াল শোনার পর পাল্টা বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেন, ভিড়তন্ত্র কি বিচারকে প্রভাবিত করেছে? আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই। দেশে হাই প্রোফাইল গ্রেফতারির বহু নজির আছে। অনেক ক্ষেত্রে গণ আবেগও দেখা গিয়েছে, কিন্তু গণ আবেগ কি এক্ষেত্রে বিচারকে প্রভাবিত করেছে? বিচারপতি সৌমেন সেনও প্রশ্ন করেন, অবিচার হতে পারে এমন অনুমানের ভিত্তিতে কি কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত? অভিযুক্ত পক্ষের আইনজীবীরা যদিও এদিনও অভিযোগ করেন, হেভিওয়েটদের ঘরে আটকে রাখতেই নানা কৌশল করছে সিবিআই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সওয়ালে ইয়াসের প্রসঙ্গ টেনে বলেন, ঘূর্ণিঝড়ের দিনে ফিরহাদ হাকিম কোনো কাজই করতে পারেননি।
এর ফলে মানুষের ভোগান্তি হচ্ছে। শুনানি চলছে তো চলছেই, যেন বিতর্ক সভা। অবিলম্বে হেভিওয়েটদের মুক্তির দাবি জানিয়ে অভিষেক মনু সিংভি বলেন, আগে অভিযুক্তদের জামিন দেওয়া হোক। আইনের অনুশাসন নিয়ে বিতর্ক পরেও হতে পারে। শুনানি শেষ হলেও এদিন মামলার নিষ্পত্তি হয়নি। শুক্রবার বেলা 12টায় ফের মামলাটি শুনবে বৃহত্তর বেঞ্চ। এরই মধ্যে এদিন নারদ মামলায় রাজ্যকে যুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। স্নেহাশিস দা আমার সঙ্গে রয়েছেন। সিবিআই এর ফোকাসে গ্রেফতারির দিন সিবিআই দফতরের সামনে মব, ভিড়তন্ত্র বারবার আসছে, কতটা আশা রাখছেন আপনারা? দেখুন, যারা ডিভিশন বেঞ্চে আছে সেখানেই একজন বিচারপতি প্রশ্নটা তুলেই দিয়েছে যে এতে কি বিচারকরা প্রভাবিত হয়েছেন? নিশ্চয়ই হননি। আমি তো দেখছি সব থেকে বেশি প্রভাবিত করা হয়েছে সিবিআই কে যারা গ্রেপ্তার হয়নি, বিরোধী দলনেতা। রাজ্যপাল তিনি হেলিকপ্টারের সামনে বসে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিরোধী দলনেতার সাথে খোশ গল্প করছেন যিনি এই মামলায় অভিযুক্ত। তাহলে ওখানে সব থেকে বেশি প্রভাবিত করা হয়েছে সিবিআই কে, যাতে সময় সংক্ষেপের দিকে আমি শান্তনকে প্রশ্ন করি। বলছেন সলিসিটর জেনারেল আদালতে বলছেন গ্যাংস্টার গ্রেফতার হলে এরকম, এবং আদালত যুক্তি দিচ্ছে যে এটা তো হয়েই থাকে, একটা আবেগের বহিঃপ্রকাশ, সেটাকে কেন ইস্যু করা হচ্ছে? আসলে মোদ্দা কথা কিভাবে জামিন পাওয়া যাবে? দেখুন, আমার মতো নগণ্য ব্যক্তির পক্ষে সলিসিটর জেনারেল এবং কলকাতা হাইকোর্টের বিচারপতির মধ্যে যে যুক্তি বা যে আলোচনা, তার মধ্যে কোনো মন্তব্য করা একদমই উচিত নয়, একদম অনুচিত। এটা জুডিশিয়াল ম্যাটার, সেখানে জোর করে এই ভিড়তন্ত্রে আটকে রাখতে চাইছে সিবিআই, আপনি মানছেন? হচ্ছে আমি মানার কে? হাইকোর্ট মানছে কি? হাইকোর্ট মানছে কি মানছে না? হাইকোর্ট তো জামিন এখনো দেয়নি, এখনো সেই স্টে অর্ডারটা রয়েছে। আমার প্রশ্নটা অন্য জায়গাতে। বিচারপতিরা করতে পারেন, কিন্তু এখনো জাজমেন্ট দেননি, এখনো লেখেননি জাজমেন্ট। এখানেই অভিযোগ। আসলে জাজমেন্ট সিবিআই এবং সলিসিটর জেনারেল যে প্রশ্ন তৈরি করছেন তাতে ডিলে হচ্ছে অযথা, এই আলোচনাতে সময় যাচ্ছে। সেটা তো হাইকোর্ট বুঝবেন, আপনি বুঝার কে? সেটা হাইকোর্ট যেদিন হবে আমি আবার আপনার সঙ্গে কথা বলবো শান্তন। আজ সময় আমাদের হাতে একদম নেই। ধন্যবাদ আমাদের দর্শকদের এবং আমাদের উপস্থিত অতিথিদের। শেষ করবো আজকে জনতার দরবার। সোম থেকে শনি চোখ রাখুন রাত 8টায়।